হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 10-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ডানজেনের বাইরে দাঁড়িয়ে থেকে যে সমস্ত হান্টার্সগুলো প্রথমে ডানজেনের ভেতরে ছিল তারা এখন আলোচনা করতে থাকে। হান্টার্স গিল্ড ভেতরে ঢুকেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ওরা এখনো ফিরছে না। তাহলে আমরা থাকলে কি হতো? আমরা তো মরেই যেতাম। আর এরপরে তারা ডানজেন থেকে অনেকজনকে বাইরে বেরোতে দেখতে পায়, আর দেখতে পায় যে জং ইন এবং চাহিনের মতো হান্টারদেরও এই সময় অবস্থা খুবই খারাপ, যেটা দেখে বাইরের সবাই এই সময় চমকে যায়। আর এখন ও জিনচুল সবাইকে বলে, তোমরা তো কারেজ গিল্ডের মেম্বার, তোমরা একটু আমাদেরকে এই সময় সাহায্য করবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনবো এই সময় বেরিয়ে আসে, আর সে মনে মনে ভাবতে থাকে রিয়েল আর্কিটেক্ট হয়তো অন্য কোথাও আছে, সে হয়তো আমাকে সব কিছু বলবে, আমার এখনও অনেক প্রশ্নের উত্তর দরকার। এদিকে ও জিনচুল এখন সাং জিনবোকে বলে, এই ডানজেনের ভেতরে আজকে 20টা হাই র্যাঙ্কিং হান্টার মারা গেছে। যদি কোনো কারণে ডানজেন ব্রেক হতো তাহলে হয়তো খুবই খারাপ হতো, কিন্তু তুমি যে বলছিলে তুমি এই ডানজেনটা একাই ক্লিয়ার করতে চাও। যেটা শুনে সাং জিনবো মনে মনে ভাবতে থাকে, আমি কারেজ গিল্ডকে বলেছিলাম যে বাইরে গিয়ে অ্যাসোসিয়েশনকে জানাও যে একটা ডবল ডানজেন এসেছে। আমি ভাবিনি যে কেউ আমাকে সেখানে সাহায্য করতে আসবে। এই সমস্ত হান্টারগুলো আজকে আমার জন্যই মারা গেল। আর এই সমস্ত ভাবার পরে সে ও জিনচুলকে বলে, ভাগ্যিস আপনারা এসেছিলেন, তাই আমি এখনও বেঁচে রয়েছি। আর এই সময় ও জিনচুল বলে সে নিজেই হান্টার্স গিল্ডের হান্টারদেরকে ডেকেছিল, কিন্তু এরকম হবে সেও ভাবেনি। আর এরপরে সে সাং জিনবোকে জিজ্ঞাসা করে, আপনি কি করে জানলেন যে এখানে একটা ডবল ডানজেন এসেছে? যার উত্তরে সাং জিনবো বলে, ডানজেনটাই আমাকে ডেকেছিল। যেই কথাটার ও জিনচুল কোনো মানে বোঝে না। সে বলে, কই সেই মেসেজটা আমাকেও দেখান তো। যার উত্তরে সাং জিনবো বলে, ওটা আমার মাথায় এসেছে, ওটা শুধুমাত্র আমি দেখতে পারবো। তার এই সমস্ত কথা শুনে ও জিনচুল ভাবে, ও ইয়ার্কি মারছে বলে তো আমার মনে হচ্ছে না, কিন্তু তবুও আমি ওর কথা পুরোপুরিভাবে বুঝতে পারছি না। আর এরপরে যখন সাং জিনবো সেখান থেকে যেতে থাকে তখন চাহিন থেকে ডেকে বলে, আপনি ঠিক আছেন তো? যে সময় সাং জিনবো জানায় যে হ্যাঁ সে ঠিকই আছে। আবার সে বলে, না আমি হয়তো পুরোপুরি ঠিক নেই। আর এই বলার পরে সে সেখানেই পড়ে যায়। অন্যদিকে টোকিওতে আমরা দেখতে পাই যে 2 লাখ টন মানা ক্রিস্টাল নিয়ে আসা হয়েছে, যেটা দেখে এই সময় ইউরি ওরলফ বলছে, হ্যাঁ এতটুকু দিয়ে কাজ হয়ে যাবে। আমি একবার ব্যারিয়ারটা বানিয়ে ফেলি, তারপরে ব্যারিয়ারটা এই সমস্ত মানা ক্রিস্টালগুলো থেকে পাওয়ার নিতে থাকবে। কিন্তু এই সময় ইউরি বলে, সেসব তো না হয় ঠিক আছে, কিন্তু আমি এখানে আশেপাশে কারোর একটা প্রেজেন্স অনুভব করতে পারছি। আর তারপরে সে জোরে করে চেঁচিয়ে বলে, কে তুমি, আমার সামনে আসো। তার এই কথা শুনে পাশের ইন্সপেক্টরটা বলে, কালকেই তো ডানজেন ব্রেক, আজকে এই রাস্তায় থাকার কোন মানুষের সাহস আছে? যার উত্তরে ইউরি বলে, আমি তো বলিনি যে ওটা একটা মানুষ। এখন অন্যদিকে একটা বিল্ডিং এর ছাদে আমরা দেখতে পাই যে একজন দাঁড়িয়ে রয়েছে। সে বলছে, বাহ, এই মানুষটার সেন্স তো খুবই ভালো, যদিও এটা খুব অস্বাভাবিক কিছু না, ওর পাওয়ার যেখান থেকে আসছে এরকম তো হওয়ারই কথা। আর এই সময় আমরা দেখতে পাই যে এটা হচ্ছে সাং ইলহান, সাং জিনবোর বাবা। সে এই সময় বলতে থাকে, তাহলে সবকিছু শুরু হয়েই গেল। আর এই সময় সে বড় ডানজেনটার দিকে তাকিয়ে বলে, সবকিছু ঠিকঠাক প্ল্যান মতোই চলছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ব্লেড গিল্ডের 3টে এস র্যাঙ্ক হান্টার এই সময় সেইখানেই থাকে। আর এই সময় সেইখানে অনেক মিলিটারি ফোর্স থাকে, অনেক ট্যাঙ্ক আর আরও অনেক কিছু, যেটা দেখে এখানকার মেয়েটা বলে, এই সমস্ত এখানে রাখার কোনো মানে হয়? সবাই জানে যে ম্যাজিক বিস্টদের ওপরে এই সমস্ত অস্ত্রের অ্যাট্যাক কোনো রকমের কাজই করে না। যার উত্তরে সুগিমোটো বলে, এগুলো শুধুমাত্রই রাখা আমাদেরকে সাহায্য করার জন্য। যদি কোনো কারণে ইউরির ব্যারিয়ার ঠিকমতো কাজ না করে তাহলে কাউকে না কাউকে এখানে থাকতেই হবে না। আমরা এখন আমাদের চোখের সামনে দেখতে পারছি যে এই রকম ডিস্ট্রাকশনের সামনে আমাদের মতো মানুষ কিছুই না। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইউরি এই সময় ভাবতে থাকে, যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আমি এই এস র্যাঙ্কের গেটটা একাই ক্লিয়ার করে ফেলতে পারবো, তাহলে আমার তো খুব নাম হয়ে যাবে। আর এই বলেই সে একটা মদের বোতল তার হাতে নেয়, যেটা থেকে অন্য ইন্সপেক্টরটা বলে, আপনি হাতে অ্যালকোহল কেন নিয়েছেন? যার উত্তরে ইউরি বলে, আরে অত চাপ নিও না, আমি শুধুমাত্রই আমার নার্ভদের একটু শান্ত করছি, কেননা তোমরা এখন দেখতে পারবে যে আমাকে কি করতে হবে। আর এরপরেই সে জিজ্ঞাসা করে, এইখানে আর কতগুলো এস র্যাঙ্কের হান্টার আছে? যারা তোর ইন্সপেক্টরটা বলে, প্রায় 15টা। সে বলে, এত কম? আর তারপরে সেটাও জিজ্ঞাসা করে যে আমেরিকা কি করছে, আমেরিকা কি জাপান কি কোনো এস র্যাঙ্কের হান্টার পাঠায়নি? যার উত্তরে ওই ইন্সপেক্টর বলে, আমেরিকাতেও একটা এস র্যাঙ্কের গেট খুলেছে, আর শুধুমাত্র আমেরিকাই না, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, সব জায়গাতেই এস র্যাঙ্কের গেট খুলেছে, তাই সব জায়গার হান্টাররাই এ সময় ব্যস্ত। যেটা শুনে ইউরি ভাবতে থাকে, তাহলে পুরো দুনিয়াতেই এখন ভালো হান্টারদের চাহিদা প্রচুর। আর এই সময় ইন্সপেক্টরটা হঠাৎই চমকে ওঠে, সে বলে, গেটটা দেখুন। আর আমরা দেখতে পাই যে গেটটা খুলে যাচ্ছে। এখন অন্যদিকে আমরা সাং জিনবোকে হসপিটাল বেডে দেখতে পাই। তার এই সময় ঘুম ভাঙে, আর সে ওঠা মাত্রই জিনো তার ঘরে চলে আসে। এখন সাং জিনবো জিনোকে জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। যার উত্তরে জিনো বলে, আপনি এখনো বেঁচে আছেন, আমি এতেই খুশি, আমি তো ভেবেছিলাম যে আপনি হয়তো মরেই গেছেন।
আপনি যে 3 দিন ধরে টানা এভাবে অজ্ঞান হয়ে থাকবেন আমি ভাবতেও পারিনি। যেটা শুনে এই সময় সাং জিনবো অবাক হয়ে যায়। সে ভাবে সে 3 দিন ধরে অজ্ঞান হয়েছিল, তাহলে সে কি এতই হাঁপিয়ে গেছিল? হ্যাঁ, সে তো অনেক দিন ধরে কোনো ব্রেক নেয়নি, হতেও পারে। তবে যাই হোক, সে এখন মনে মনে ভাবতে থাকে, আমি ওই যুদ্ধটার ব্যাপারে কিছুতেই ভুলতে পারছি না, ওই শ্যাডো বিস্টদের সঙ্গে ডিমন্সদের যুদ্ধ। আর এখনই তার মনে পড়ে, যদি 3 দিন ধরে আমি শুয়েই থাকি তার মানে ওইদিকে এখন কি হচ্ছে। আর তারপরে সে জিনোকে বলে, আমাকে আপডেটগুলো বলো তো। কিন্তু জিনো বুঝতে পারে না যে সাং জিনবো কিসের আপডেটের কথা বলছে। যার উত্তরে সাং জিনবো বলে, জাপানের ওই এস র্যাঙ্কের গেটটার, ওটার কি হলো? আর এরপরে জিনো সাং জিনবোকে বলতে শুরু করে, সেই গেটটার থেকে বিশাল বড় বড় জায়েন্টস বেরিয়ে আসে। যেই সমস্ত জায়েন্টসগুলো সাধারণত ভালো ভালো এ র্যাঙ্কের গেটে বস হিসেবে থাকে। আমরা দেখতে পাই যে তাদেরকে দেখে ইউরি ওরলভ বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে দেখে নিচ্ছি। আর সে সমস্ত মানা ক্রিস্টালের পাওয়ারের মাধ্যমে একটা শিল্ড বানাতে শুরু করে। এখন এই বড় জায়েন্টগুলো তার উপরে অ্যাটাক করলেও সে ভাবে, তোমরা এই র্যাঙ্কের গেটের বস, তোমরা কি আমার এই ব্যারিয়ার ভাঙতে পারবে? কিন্তু এখন ওই জায়েন্ট বিস্টের অ্যাটাকে তার ব্যারিয়ার ভাঙতে শুরু করে, যেইটা দেখে ইউরিও ভয় পেয়ে যায়। আর এখন জিনো সাং জিনবোকে বলে, ওই রেডটা ফেল হয়ে গেছে। এখন অন্যদিকে আমরা মিয়ুংগানকে দেখতে পাই, যে হলো জিনবোর বাবা। তার এই সময় টেবিলে বসেই ঘুম ভাঙে, আর সে তার সামনের লোকটাকে জিজ্ঞাসা করে, আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম? যার উত্তরে লোকটা বলে, আপনি পুরো 23 ঘন্টা 46 মিনিট ধরে ঘুমিয়ে রয়েছেন। আমাকে বলা হয়েছিল যে আপনি যদি 24 ঘন্টার বেশি ঘুমিয়ে থাকেন তাহলে আপনাকে নিয়ে হসপিটালে যেতে। আমি আমার গাড়ি রেডি করছিলাম এখন। যাই হোক, এরপরে সে মিয়ুংগানকে দুটো নিউজও দেয়, যার মধ্যে প্রথম হলো একজন ইটারনাল স্লাম্বার থেকে আবার স্বাভাবিক হয়ে ফিরেছে। আর এটা হলো সাং জিনবোর মা। যেটা শুনে মিয়ুংগান ভাবতে থাকে, তার মানে কি সাং জিনবোর কাছে এমন কিছু আছে যেটা দিয়ে সে ইটারনাল স্লাম্বারকেও ঠিক করে ফেলতে পারে? যাই হোক, তোমার দ্বিতীয় নিউজটা কি? আর এই সময় সেই লোকটা বলে যে একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আর আমরা দেখতে পাই যে একটা মেয়ে সেই ঘরে ঢোকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে জাপানের ওই এস র্যাঙ্কের গেটের সামনে একটা বিশাল বড় বিস্ট ইউরি ওরলভকে পুরো গিলে ফেলে। এখন তার উপরে সেখানকার সমস্ত ট্যাঙ্ক বা অন্য অস্ত্রগুলো দিয়ে অ্যাটাক করা হলেও সেগুলোর কিছুই হয় না। বিস্টগুলো আশেপাশে সব কিছু ভাঙতে থাকে। এই সময় সেখানে কেউ একজন চলে আসে আর বলে, এই সমস্ত মেশিনের অ্যাটাকে এই বিস্টগুলোর কিছুই হবে না, এদেরকে আমাদেরকেই মিলে মারতে হবে। আর আমরা দেখতে পাই যে সেখানকার সমস্ত এস র্যাঙ্কের হান্টাররা মিলে তাদের উপরে অ্যাটাক করে। কিন্তু এই বিস্টগুলো অনেক বড় হওয়ার সঙ্গে অনেক ফাস্টও ছিল, তাই তাদেরকে মারা এই সমস্ত হান্টারদের পক্ষেও খুবই মুশকিল হচ্ছিল। আর এখন ওপরের হেলিকপ্টার থেকে নিউজ আসছিল যে জাপানের অবস্থায় খুবই খারাপ, হয়তো পৃথিবীর মধ্যে নরক এরকমই দেখতে। এই নিউজটা টিভিতে দেখতে দেখতে সাং জিনবো ভাবে, যদি এরকমই চলতে থাকে তাহলে শুধুমাত্র জাপানই না, পুরো এশিয়ায় রিস্কে চলে আসবে, তাই আমার হয়তো ওখানে যাওয়ার দরকার। কিন্তু এই সময় তার বোন জিনা সেখানে চলে আসে। সে সাং জিনবোকে বলে, তুমি ওখানে যেও না। যেটা শুনে সাং জিনবো বলে, না না, আমি ওখানে যাচ্ছি না, আমার কাজকর্ম একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটা ব্রেক নিচ্ছি। আর এই বলে সে জিনোর মাথায় হাত দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর এখন পার্কের একটা চেয়ারে বসে সে বেরুকে ডাকে আর তাকে বলে, আমি তো তোমাকে জিনার উপরে খেয়াল রাখতে বলেছিলাম, তাহলে জিনা আজকাল কেমন কি করছে? যার উত্তরে বেরু বলে, জিনা বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকে, অন্য কিছু করে না। যেটা শুনে সাং জিনবো বুঝতে পারে যে স্কুলের এই ঘটনাটার পর থেকে জিনা খুবই ভয় পেয়ে আছে, সেই কারণেই সে ওকে আজকে যেতে না করছে। এর আগে অন্য কোনো দিনও জিনা এরকম কথা বলেনি। তাই এখন সাং জিনবো ভাবতে থাকে যে তার এখন কি করার দরকার। আর এরই পরে আমরা সাং জিনবোকে দেখতে পাই মিস্টার মিয়ুংগানের সামনে, যাকে এখন সাং জিনবো বলছে, আপনি আমাকে কি কারণে ডেকেছেন? আর এখন মিয়ুংগান তার সামনে একটা চেক এগিয়ে দেয় আর বলে, আমি জানি টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, বিশেষ করে একটা এস র্যাঙ্ক হান্টারের থেকে তো কখনোই না। আপনি ধরে নিন এটা আমার তরফ থেকে একটা গিফট। আর এরপরে সাং জিনবো আবার জিজ্ঞাসা করে, আপনি আসলে চানটা কি? যার উত্তরে মিয়ুংগান বলে, আমিও সেই রোগেই ভুগছি যেই রোগে তোমার মা ছিল। যার পরে সাং জিনবো জিজ্ঞাসা করে, জিনো কি এই ব্যাপারে জানে? যার উত্তরে চেয়ারম্যান বলে যে না, কেউই জানে না, শুধুমাত্র ডাক্তার, তার ওয়াইফ আর তার সেক্রেটারি জানে। আর এখন মিয়ুংগান আরও বলে, আমি অনেক দিন ধরেই এই রোগটার কোনো একটা সলিউশন খুঁজছি, আর আমি জানতে পারি যে তোমার মা এই রোগের থেকে ঠিক হয়ে গেছে। এটা তো নিশ্চয়ই কোনো কোইন্সিডেন্স না, তাই না? আমি শুধু তোমার কাছ থেকে সত্যিটা জানতে চাই যে তোমার মাকে তুমি কিভাবে ঠিক করলে। যদি তুমি আমাকে এইটুকু সাহায্য করো, আমি তোমার এই দয়া কোনোদিনই ভুলতে পারবো না। তার এই কথা শুনে সাং জিনবো বুঝতে পারে না যে সে এখন কি করবে।
অন্যদিকে জাপানের টোকিওতে এখন আমরা দেখতে পাই যে ওপরের হেলিকপ্টার থেকে রিপোর্টাররা ভিডিও করছে। তারা দেখছে যে বড় বড় মনস্টারগুলো আশেপাশের সমস্ত বিল্ডিং গাছ সবকিছু ভেঙে ফেলছে, এমনকি তারা তো মানুষদেরকেও খেয়ে ফেলছে। এখন তারা আলোচনা করতে থাকে যে তাহলে কি তাদেরকেও খেয়ে ফেলবে। তারপরে তারা ভাবে যে না, যদি তারা অ্যাটাক না করে আর যদি তারা এই সমস্ত জায়ান্টগুলো থেকে দূরে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু মেন প্রবলেম হচ্ছে একটা বড় বিস্ট যে কিনা ডানজনের সামনে বসে আছে। বাকি সমস্ত বিস্টরা এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, কিন্তু সব থেকে বড় একটা বিস্ট এখনও ডানজনের সামনে বসেই রয়েছে। তাহলে ও কি এই ডানজনটাকে প্রোটেক্ট করছে নাকি ও অন্য কারোর জন্য ওয়েট করছে ওইখানে? এই সময় অন্য রিপোর্টারটা বলে, আমি জানি না, তবে আমার ওকে দেখে মনে হচ্ছে যেন ও বেঁচে নেই, ও মৃত। ওর চলাফেরাগুলো কিছুটা রোবটের মতো, যেন ওকে অন্য কেউ চালনা করছে। যেটা শুনে অন্য রিপোর্টারটা বলে, যদি সত্যিই এরকম হয় তাহলে আমরা তো ওকে মেরেই ফেলতে পারবো। আর তাছাড়া ডানজনের ভেতর থেকে 30টা বিস্ট বেরিয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র 2জনকেই মারতে পারা গেছে। আর আবার নতুন করে ডানজন ব্রেকের সময় হয়ে গেছে, আর কদিন বাকি? শুধুমাত্র 2 দিন। আমাদের মনে হয় না যে আমরা এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবো। পুরো জাপান হয়তো এইবার একটা মরুভূমিতে পরিণত হবে। অন্যদিকে আমরা দেখতে পাই সাং জিনও এখন জিনোকে বলে, আমি জাপানে যাচ্ছি। যেটা শুনে জিনো খুবই অবাক হয়। সে এখন সাং জিনোকে বলে, তুমি কি নিউজ দেখোনি? জেজু আইল্যান্ডের ডানজনের থেকেও জাপানের এখনকার টোকিওর ডানজনটা অনেক হাই লেভেলের। সেখানে প্রচুর বড় বড় বিস্ট রয়েছে, ওই রকম বিস্ট এর আগে দেখাই যায়নি। কিন্তু সাং জিনো এখন বলে, যদি আমি ওখানে যাই আর গেটটাকে ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের এই গিল্ডের নাম পুরো ওয়ার্ল্ড জেনে যাবে। আর একই সঙ্গে সে মনে মনে এটাও ভাবতে থাকে, জিনো তাকে কোনোদিনও কোনো কিছুর জন্য না করেনি, কিন্তু এইবার সে প্রথমবার তাকে না করছে, কারণ টোকিও রেসিডেন্ট গেটটা আসলে খুবই ভয়ানক। কিন্তু এরপরে জিনো সাং জিনোকে বলে, ঠিক আছে আপনি যাবেন, কিন্তু আপনার সঙ্গে আমিও যাব। যেটা শুনে সাং জিনবো খুবই অবাক হয়। আর এখন জিনো বলে, সে জেজু আইল্যান্ডের রেড গেটের রেড আর রিসেন্টলি ডবল ডানজনের রেডটা, এই সব কিছুতেই কি কমন জানেন? এই সব কিছু যখন নিউজ পেপারে এসছে তখন তার কোনোটাতেই আমার ছবি নেই। এই বলেই জিনো কাঁদতে শুরু করে। আর এখন সাং জিনবো বলে, আমি তোমার থেকে এরকম আশা করিনি। এখন জিনো বলতে থাকে, তুমি যেখানেই যাবে সেখানেই আমাকে নিয়ে চলো। আর এখন সাং জিনবো বলে, তুমি তো একটু আগেই বলছিলে যে ওখানে যাওয়াটা ঠিক হবে না, খুবই ভয়ানক। যেটা শুনে জিনো এ সময় বলে, আমার আপনার উপরে বিশ্বাস আছে স্যার, আপনি যদি ঠিক থাকেন তাহলে আমিও ঠিকই থাকবো। তার এই কথা শুনে সাং জিনবো সেখান থেকে উঠে চলে যায় আর বলে, আমি তোমার সঙ্গে এতক্ষণ ইয়ার্কি মারছিলাম, আমি এই সময় জাপানে কি করতে যাব? যাই হোক, কাজ ভালোই করলে আজকের দিনে, এখন বাড়ি যাও, ঘুমাও। এখন রাস্তায় যেতে যেতে সাং জিনবো ভাবতে থাকে তার লেভেল 100-র ওপরে, কিন্তু তবুও ওই কার্টেনান টেম্পলের আর্কিটেক্টটা তার পাওয়ারের সমানই। তার মানে এটা তো শিওর যে তার থেকে পাওয়ারফুল অনেকেই এই দুনিয়াতে আছে। তাই তার পক্ষে এটা ভাবা ঠিক না যে সে নিজেই সবকিছু হ্যান্ডেল করে নিতে পারবে। আর এখন জিনবো বাড়িতে পৌঁছে যায়। সে দেখতে পায় যে তার মা তার জন্য ডিনার বানিয়েছে। সাং জিনবোর মাথায় এখনো ঘুরতে থাকে, তাকে কিছু না কিছু একটা ডিসিশন নিতেই হবে। এই সময় আমরা দেখতে পাই যে এর আগে যখন মিস্টার মিয়ুংগান সাং জিনবোকে চেকটা দিয়েছিল তখন সে সেই চেকটা নেয় না, আর মিস্টার মিয়ুংগানকে বলে, আমি আপনার কোনো রকম সাহায্য করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। সেই সময় মিস্টার মিয়ুংগান তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার মা ইটারনাল স্লাম্বার থেকে পুরো রিকভার কি করে হয়ে গেল? আর এখন সাং জিনবো জানায়, যদি আমার কাছে সত্যিই এই রোগীর ওষুধ থাকতো আর আমি এটার জন্য টাকাও পাচ্ছি তাহলে কি আমি বলে দিতাম না? এই বলেই সে মিয়ুংগানকে গুড বাই জানায় আর সেখান থেকে চলে যায়। আর লিফট দিয়ে নামতে নামতে সে মনে মনে ভাবতে থাকে, এটা জিনোর বাবা, হয়তো আমার ওনাকে সত্যি কথাটা বলার দরকার ছিল, কিন্তু আমি জানি না যে উনি কীরকম পার্সন আর ওনার আসলেও এই রোগটা হয়েছে কিনা। হয়তো উনি অন্য কোনো রকম প্ল্যান করতেই পারে। আর আমার কাছে হোলি লাইফ অফ ওয়াটারটা খুব বেশি বেঁচে নেই, যেটুকু আছে সেইটুকুকে আমাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। যদিও তিনি আমাকে একটা ভালো অফারই দিয়েছিলেন, তবুও আমার কেমন একটা ঠিক মনে হলো না। আর এরপরে আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে জিনবো বাড়িতে ডিনারের টেবিলে বসে বসে ভাবতে থাকে, আমাকে যদি এখন একটা কিছু চুজ করতে হয় তাহলে আমি এটাই চুজ করব। আর তারপরে সে তার মাকে বলে, মা আমাকে যেতে হবে। আর সে মনে মনেই ভাবতে থাকে, হয়তো পৃথিবীতে আর কয়েকজন আছে যারা আমার থেকেও বেশি পাওয়ারফুল, কিন্তু যদি আমি লেভেল আপ করতে পারি তাহলে আমি সব থেকে পাওয়ারফুল হয়ে দাঁড়াবো। তাই আমাকে ব্যাটেল ফিল্ডে যেতেই হবে আর লড়াই করতেই হবে আরও পাওয়ারফুল হওয়ার জন্য। আর এখন সাং জিনবোর মা তাকে বলে, তোমার বাবাও এরকমই ছিল, ওনার খাবার মাঝখানেও যদি কোনো রকম কল আসতো ইমার্জেন্সি কারণে তাহলে উনি সেখান থেকে চলে যেত। যাই হোক, তুমি ডিনার করো, তারপর আমি তোমাকে সব কিছু প্যাক করে দিচ্ছি।
আর এরপরে আমরা দেখতে পাই যে মাঝরাতে সাং জিনবো যায় জিনার ঘরে আর তাকে বলে, তুমি কি ঘুমিয়ে আছো নাকি, আমার সঙ্গে কি 1 মিনিট কথা বলতে পারবে? আর এখন জিনা বলে, আমার এখন খুব ঘুম পাচ্ছে, আমি কথা বলতে পারবো না এখন। কিন্তু সাং জিনবো বলতে শুরু করে, রিসেন্টলি একটা রেডে আমি মরে যাচ্ছিলাম। আর তারপরে সে আস্তে আস্তে বলে, মানে এর আগেও আমার সঙ্গে এরকম অনেকবার হয়েছে, কিন্তু এবার আমি ভাবছিলাম যে আমি মরেই যাব। কিন্তু যাই হোক, আমি সেখান থেকে বেঁচে ফিরে আসি। আর প্রত্যেকবার যখন আমি বাড়িতে ফিরে আসি আমার খুবই ভালো লাগে, তাই এইবারও আমি ফিরেই আসব। ধন্যবাদ তোমাকে আমাকে এত বছরে কোনোদিনও না না করার জন্য। আর তার এই কথা শুনে জিনা কাঁদতে শুরু করে আর বলে, তোমাকে যদি না করতাম তাহলে কি তুমি থাকতে? আর এরপরে সাং জিনবো বলে, ঠিকই, যাই হোক তুমি কোনো ভয় পাবে না, কিন্তু তোমাকে আমি সবসময় প্রোটেক্ট করব, আমি যত দূরে থাকি না কেন। আর এরপরেই আমরা মিস্টার গো আর সাং জিনবোকে একটা ইন্টারভিউ দেখতে পাই, যেখানে সাং জিনবো জানায় যে সে জাপানে যাচ্ছে। আর জিনোকে সঙ্গে করে সে এই সময় জাপানে পৌঁছেও যায়। এখন আহাজিন গিল্ড প্রথমবারের জন্য জাপানে যায়। আমরা দেখতে পাই যে জাপানের অবস্থা এই সময় খুবই খারাপ। অনেকগুলো মিলিটারি পুলিশ কিছু আহত মানুষকে নিয়ে যাচ্ছিল হসপিটালে, কিন্তু তাদের গাড়িতে আর জায়গা থাকে না। এই সময় তাদের মধ্যে একজন সেখানকার অন্য লোকজনদেরকে বলে, আমাদের গাড়িতে আর জায়গা নেই, আর লোকজনদেরকে নিয়ে যাওয়া সম্ভব না। আর যারা কিনা কিছুক্ষণের মধ্যে মরেই যাবে তাদেরকে নিয়ে আমাদের এখন বেশি ভাবলে চলবে না, বড় বড় জায়ান্টসরা আমাদের দিকে এগিয়ে আসছে, আপনারা বাঁচতে চাইলে আপনারা এখান থেকে পালিয়ে যান। কিন্তু সেখানকার একটা বৃদ্ধ লোক বলে, আমরা যেতে পারবো না, আমরা বলেছি যে শেষ পর্যন্ত আমরা এইখানেই সবার সঙ্গে থাকবো। আর তার এই কথা শুনে মিলিটারি পুলিশটা বলে, ঠিক আছে, আমিও তাহলে আপনাদের সঙ্গেই থাকবো শেষ পর্যন্ত। আর এই সময় সেখানে দুটো বড় বড় জায়ান্ট চলে আসে, যাদেরকে দেখে সমস্ত মিলিটারি পুলিশরা ফায়ার করতে শুরু করে। কিন্তু সেই সমস্ত ফায়ারে ওই বড় বড় জায়ান্টসদের কিছুই হয় না। এখন সেই বড় জায়ান্টসটা সেখানকার সব মানুষকে ধরেই ফেলবে। এই সময় সেখানে একটা শ্যাডো বিস্ট চলে আসে আর জায়ান্টটাকে মেরে পিছনে ফেলে দেয়, যেইটা দেখে এই সময় মিলিটারি ফোর্স খুবই অবাক হয়। আর আমরা দেখতে পাই যে এইখানে সাং জিনবো চলে আসে। সে বলে, এই জায়গাটা খুবই ভয়ানক, এইখানে আপনাদের থাকাটা একদমই ঠিক না। আর আমরা দেখতে পাই যে এইখানে জিনোও আসে, তার হাতে একটা বড় শিল্ড নিয়ে, আর সে সেখানকার লোকগুলোকে প্রোটেক্ট করে। সে এখন সমস্ত লোকজনগুলোকে সেখান থেকে বের হতে সাহায্য করে। অন্যদিকে সাং জিনবো তার হাতে ড্যাগার নিয়ে প্রস্তুত হয়ে যায় লড়াই করার জন্য। আর একই সঙ্গে সে জিমাকে বাইরে বের করে, তার নতুন শ্যাডো বিস্টটা। আর জিমা আর সাং জিনবো মিলে সেখানকার সমস্ত জায়ান্ট বিস্টগুলোকে মারতে শুরু করে। এখন অন্যদিকে আমরা আমেরিকাতে স্ক্যাভেঞ্জার গিল্ডের কয়েকটা হান্টারকে ডিনার করতে দেখতে পাই। তাদের মধ্যে একজন বলে, মিস সেলনার সাং জিনবোকে 1 লেভেলও আপ করতে পারেনি, আমাদের সবার পাওয়ার মিস সেলনার বাড়িয়েছে। আর আমরা খুব ভালো করেই জানি যে নর্মাল হান্টারদের পাওয়ার লিমিট কীরকম হয়। যেটা শুনে অন্য একটা হান্টার বলে, ও হয়তো নিজেকে বেশি পাওয়ারফুল ভাবছে। ও কি ভাবছে যে ওই পিঁপড়েদের এস র্যাঙ্ক গেটটার মতো ও এই এস র্যাঙ্ক গেটটিকেও ক্লিয়ার করে ফেলতে পারবে? ওর কনফিডেন্সটা একটু বেশি বেড়ে গেছে, তাই এইবার ওর মৃত্যু নিশ্চিত। আমি বেট করছি ও 1 দিনের মধ্যেই মারা যাবে। এই কথা শুনে অন্য একটা হান্টার বেট করে, আমি বেট করছি ও 2 দিনের মধ্যে মারা যাবে। আর তাদের এই সমস্ত কথাগুলো থমাস আন্দ্রে শুনছিল। সে এখন বলে, তাহলে আমিও বেট করছি, তোমরা সবাই ভুল হতে পারো। আমি এই স্ক্যাভেঞ্জার গিল্ডের বিল্ডিং বেট করছি, সাং জিনবো টোকিওর গেটটাকে ক্লিয়ার করে ফেলবে। আমার তো এখন তোমাদেরকে নিয়ে চিন্তা হচ্ছে, এইখানে যে এস র্যাঙ্কের গেটটা খুলেছে সেটার তো কালকে ডানজেন ব্রেক, তারপরে তোমরা কজন বেঁচে থাকবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। থমাস আন্দ্রের এরকম কথা শুনে তারা মনে মনে ভাবতে থাকে, ও উনি এরকমই, ওনার কথায় কান দিয়ে লাভ নেই। আর থমাস আন্দ্রে এখন ভাবতে থাকে, জাপান, সত্যি জাপান এখন যা হচ্ছে ওখানে থাকলে মজাই হতো, অসুবিধা নেই, কালকে থেকে আমাদেরও পার্টি শুরু হয়ে যাবে। অন্যদিকে টোকিওতে আমরা দেখতে পাই যে ওপর থেকে হেলিকপ্টার নিয়ে এখন রিপোর্টাররা বলছে, যারা যারা টিভিতে দেখছেন তাদের সবাইকে বলি, আমারও নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, কিন্তু সাং জিনবোর শ্যাডো বিস্টরা এই সময় বড় বড় জায়ান্টসদেরকে মেরে ফেলছে, তারা বিস্টগুলোকে একেবারে খেয়ে ফেলছে। আমরা দেখতে পাই যে একটা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে একটা বাচ্চা দৌড়ে যাচ্ছিল, সেই সময় একটা জায়ান্ট তাকে ধরতে আসে, কিন্তু এখন ইগ্রিস সেখানে চলে আসে আর তার তরোয়াল দিয়ে সেই জায়ান্টটার হাত কেটে ফেলে আর সে বাচ্চাটাকেও বাঁচিয়ে নেয়। আর তারপরেই সেই জায়ান্টের পেছন থেকে চলে আসে আয়রন আর তার মাথায় মারে, আর তারা দুজন মিলেই এই বড় জায়ান্টটাকে মেরে ফেলে। অন্যদিকে সাং জিনবো এই ঘটনাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এই সময় তার পাশ থেকে একটা মিলিটারি আসে আর তাকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ এরকম সাহায্য করার জন্য। আর এখন সাং জিনবো তাকে বলে, তুমিও অনেক সাহসী একটা সোলজার, তোমার কাজ করতে থাকো। আর এরপরে সে জিনোকে বলে এই মিলিটারিটাকে এখান থেকে নিয়ে যেতে আর এই জায়গাটা পুরোপুরি খালি করে ফেলতে। জিনো তার কথা মতো সব কাজই করে ফেলে। আর এখন সাং জিনবো মনে মনে ভাবতে থাকে, তাহলে আমাকে এখন আমার কাজগুলো করতে হবে। আর এরপরেই সে বলে, অ্যারাইজ। আর এখানে শেষ হয় সোলো লেভেলিংয়ের পর্ব 10। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের পর্বগুলি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে।